দরজায় কড়া নাড়ছে রমজান। বাংলাদেশে প্রায় 2 কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। রোজা এলেই মনে হয় যে ডায়াবেটিস রোগীরা আসলে কিভাবে রোজা রাখবে, এটি যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। আমরা আজকের বিষয় দিয়েছি আরোগ্য নিকেতনে ডায়াবেটিস রোগীর রোজার প্রস্তুতি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, একাডেমিক পরিচালক ও বিভাগীয় প্রধান, এন্ড্রোক্রিনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ড্রোক্রিনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আয়োজনে আরোগ্য নিকেতনটি সহযোগিতা করছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান আপনার কাছে জানতে চাই যে রোজা এলে অন্যান্য যত ধরনের রোগী আছে, মানে এই ডায়াবেটিসের আলোচনাটা তাদের প্রস্তুতি নিয়ে সব থেকে বেশি আলোচনায় কেন আসে? ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে বলেছেন আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কেমন আছে। যদি ডায়াবেটিস রোগীর প্রকোপ চিন্তা করি এবং মুসলিম পপুলেশন দিয়ে বাংলাদেশ কথা চিন্তা করি, যে অ্যাডাল্ট পপুলেশন যারা ডায়াবেটিস মুসলিম প্রায় নিয়ারলি 1,16,00,000 মতো হবে। এনারা কিন্তু রোজা রাখছেন। রোজা ডেফিনেটলি মুসলিম হিসেবে একটা অন্যতম কর্তব্য মুসলমান হিসেবে পালন করা। পুরো 1 মাস রোজা রাখতে হয়। তে ডায়াবেটিস ব্যাপারটা হলো সরকার সুনিয়ন্ত্রণ রাখা তো মেন উদ্দেশ্য থাকে। যেহেতু রোজার ভিতরে অনেক কিছু নিয়মগুলি পরিবর্তন হয়, স্বাভাবিক নিয়ম থেকে খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি পরিবর্তন হয়, ওষুধপত্র লাগে, সুগার টেস্ট করতে হয়। এই বিষয় যদি আমি সরকার সুনিয়ন্ত্রণ রাখতে চাই রোজা শাক টাকা ব্যাপারে, তাহলে খুবই একটা প্রস্তুতি নিতে হবে। কারণ রোজার কারণে, ফাস্টিং থাকার কারণে, সব কিছু পরিবর্তন হওয়ার কারণে আমাদের যে রিস্ক হয়, যেটা ডায়াবেটিস রোগীদের সুগার কমে যাওয়ার প্রবণতা বাড়ে, হঠাৎ করে সুগার হাই হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষ করে ইফতারি খাওয়ার পরে। অনেকক্ষণ রোজা রাখার কারণে ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, লবণের স্বল্পতা এগুলি আসবে। হিমো কনসেন্ট্রেশন ব্লাডে এখন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা থাকবে। যারা টাইপ 1 ডায়াবেটিস আসলে ইনসুলিন নাই, তাদের ডায়াবেটিস কিটোএসিডোসিস একটা মারাত্মক ধরনের একটা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এইগুলিকে রক্ষা করে, নিশ্চিত করে, সঠিকভাবে সেফ ওয়েতে যদি রোজা রাখতে চায় রোগী একটা, এবং সব রিচুয়াল পালন করতে চায়, ডেফিনেটলি তাকে রোজা রাখার আগে থেকে কমপক্ষে 3 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে আমি রোজা রাখতে পারবো কি না, কীভাবে রোজা রাখবো, আমার খাওয়ার কীভাবে আমি খাবো, কীভাবে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো। 3 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়াটা, একে বলা হয় রমজান ফোকাস এডুকেশন প্রোগ্রাম। অর্থাৎ রোগীকে এম্পাওয়ার করা যে আপনি রোজা রাখতে চাচ্ছেন, আপনি সঠিকভাবে রোজা রাখতে পারবেন কি না, রিচুয়াল যেগুলি আছে প্রতিটা পয়েন্টগুলি রোজার যেগুলি আছে আপনি সঠিকভাবে পালন করতে চাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আপনার ডায়াবেটিস সুনিয়ন্ত্রণ থাকবে, ঝুঁকিমুক্ত থাকতে চেষ্টা করতে হবে আপনাকে। তাহলে আপনি প্রস্তুতিটা আপনার জন্য নিতে হবে। তবে আগে থেকে যদি আমরা রোগীকে সেভাবে প্রস্তুতি নিতে বলি, তাহলে ডেফিনেটলি সে সুন্দরভাবে রোজা রাখতে পারবে। কারণ সমস্ত ডায়াবেটিসও কিন্তু রোজা রাখার জন্য ঝুঁকিপূর্ণ কিছু কিছু রোগী আছে, সব কিন্তু রোজা রাখতে পারবে না। এই ঝুঁকিটাকে নির্ণয় করাটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এবং সেই ঝুঁকি নির্ণয় করে তখন আপনাকে সেভাবে তাকে প্রস্তুতিটা তাকে ছেড়ে নিতে হবে। এই জন্যই রমজান রাখার আগের থেকেই আমাদের প্রস্তুতিটা নিয়ে পরে আমি যে ফিজিশিয়ান আছেন ডায়াবেটিস চিকিৎসা করেন, তাদের জন্য রোগীকে সেভাবে গাইড করেন, তো ডেফিনেটলি তার জন্য রোজা রাখাটা খুব সহজ হবে। ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম। কিন্তু আমি জানতে চাই যে আপনি 1,16,00,000 কথা যদি আমরা বলি, যারা প্রাপ্তবয়স্ক এবং যারা মুসলিম, যারা রোজা হয়তো রাখবেন আর কি, কিন্তু ডায়াবেটিস তো এই 1,16,00,000 মানুষেরও তো আসলে পরীক্ষা নিরীক্ষা করা নাই, তারা তো আসলে জানেও না। যেমন আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে উনি একটা ক্ষত হয়েছে, ক্ষতর পরে তিনি জানতে পারলেন যে তার ডায়াবেটিস হয়েছে। এমনও তো হতে পারে যে তিনি জানেন না, রোজা রাখতে গেলেন, রমজান মাসে এসে প্রথম তিনি জানলেন যে তার আসলে ডায়াবেটিস আছে, তিনি বিপদে পড়লেন। এই ঘটনাগুলোও ঘটে কিনা? আমরা কিন্তু খুব অভ্যস্ত যে রোজার শুরুতে অনেকগুলো রোগী আসবেন হাইপোগ্লাইসেমিয়া নিয়ে, তার রোজার মাঝামাঝি দিকে এটা কমে যাবে, শেষের দিকে এটা আবার হাইপারগ্লাইসেমিয়া, সুগার অনেক বেশি নিয়ে আসবে। এবং এর মধ্যে অধিকাংশ রোগী কিন্তু ডায়াবেটিসের। কিছু কিছু রোগী কিন্তু আপনি যেটা বললেন যে উনি ডায়াবেটিস আগে থেকে জানতেন না। এখানে একটা তথ্য বলি, এটা অনেকবার বলেছি এর আগেও, যে বাংলাদেশে 61.5% ডায়াবেটিসের রোগী মনে করেন যে উনি ডায়াবেটিসের রোগী নন। মানে ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিসের সহসা লক্ষণ দেখা দেয় না, অনেক পরে লক্ষণ দেখা দেয়, সেজন্য টেস্টও করা হয়নি। উনি ধরে নিয়েছেন যে উনি ডায়াবেটিসের রোগী নন এবং উনি রোজা রাখলেন।
এখন ঘটনাটা যেটা ঘটবে, যেমন আপনি শুরুতে যেটা প্রশ্ন করেছিলেন যে ডায়াবেটিসের রোগীর রোজা রাখার নিয়ে এত আগে থেকে আলোচনা দরকারটা কি, দরকারটা কিন্তু যদি খুব একটা মূলনীতি বলি, দুইটার ক্ষেত্রে মূলনীতি। রমজান মাস কিন্তু এরকম যে উনি সেহরি খাবেন, তারপর ইফতার করবেন, মাঝখানে এবার যেমন প্রায় 13-13.5 ঘন্টা না খেয়ে থাকার সময় হবে। যত গরমকাল তত লম্বা হবে এটা, যত শীতকাল আর একটু কমবে সময়। আর ডায়াবেটিসের চিকিৎসা হলো এমন যে উনি দিনে 6 বার গড়ে 3 ঘন্টা পর পর খাবেন। তো দুইটা কিন্তু দুইটার বিপরীতমুখী। তাহলে একজন ডায়াবেটিসের রোগী চিকিৎসা পাবেন, রোজা করবেন এবং আমরা তাকে 13-14 ঘন্টা সময় না খেয়ে থাকবেন, এই অবস্থার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করব। এটা কিন্তু আসলেই ব্যাপক আলোচনার বিষয়। কিন্তু যে রোগীটি আগে থেকে জানতেনই না, উনি কিন্তু বিপদে পড়তেই পারেন, কারণ ওনার তো কোনো প্রস্তুতির প্রসঙ্গই মনে করেন নেই উনি। ওনার কাছে এটা যেমন বেশিরভাগ রোগের ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি নিয়ে কথা বলা দরকার নেই। হাইপারটেনশনের দরকার নেই, কোলেস্টেরলের দরকার নাই, থাইরয়েডের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে দরকার আছে, হাইপার থাইরয়েডের জন্য দরকার আছে, স্টেরয়েড পাইলে তার জন্য দরকার আছে, এরা অধিকাংশ দিনের বেলা স্টেরয়েড খেতে হয়। খুব বড় ধরনের সমস্যা, স্বাস্থ্য সমস্যা না থাকলে কিন্তু রোজা রাখার জন্য বিশেষ কোনো আয়োজন দরকার নাই। কিন্তু ডায়াবেটিসের রোগী কিন্তু স্যার কিন্তু বলেছেন যে ওয়েল প্ল্যান্ড হতে হবে, যে ওষুধ কীভাবে সমন্বয় করা হবে, কিভাবে কতটুকু ঝুঁকিতে আছেন সেটা তাকে বুঝিয়ে দিয়ে কীভাবে আগাবেন সেটা বুঝতে সাহায্য করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ডায়াবেটিস যদি কন্ট্রোল ভালো থাকে তাহলে রোজার সময় ঝুঁকি কম, কন্ট্রোল খারাপ থাকলে ঝুঁকিও বেশি। এখন বাংলাদেশে আমরা এত আলোচনা কেন করি? 92% ডায়াবেটিসের রোগীর কন্ট্রোল খারাপ। তাহলে দেখেন এটা কিন্তু 100ই ধরা যায়। তাহলে সকলের জন্যই এই আলোচনার খুব ব্যাপক প্রয়োজন, সেটাই আমরা কিন্তু বোঝাবার চেষ্টা করি। এবং শুরুতে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবার প্রথম একটা দারুণ এই রিস্ক স্ট্র্যাটিফিকেশন, মানে ডায়াবেটিস রোগীর ঝুঁকি রাখার ক্ষেত্রে কার কতটুকু ঝুঁকি আছে সেটি করেছে। অন্যান্য কিছু গাইডলাইন আছে, আমার বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির গাইডলাইনও আছে। সেটা অনুসারে আমরা রোগীকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনার ঝুঁকির অবস্থানটা এরকম, সর্বোচ্চ ঝুঁকি, মাঝারি ঝুঁকি, নিম্ন মাঝারি ঝুঁকি। যে সবচেয়ে ভালো আছেন সে কম ঝুঁকিতে আছেন, কারণ সকলকে তো 13.5-14 ঘন্টা সময় না খেয়ে থাকতে হবে। এখন এই রোগী এটা বলার পরে এখন পরিস্থিতি যেটা দাঁড়ায়, আরেকটি গবেষণায় দেখা গেছে যে মুসলমান ডায়াবেটিস রোগী যারা রোজা রাখার প্রবণতা আছে, বাংলাদেশ পৃথিবীতে সর্বোচ্চ মাত্রার প্রবণতা, সর্বোচ্চ রোগীরা রোজা রাখে না ডায়াবেটিস। মানসিক আগ্রহ তত বেশি। ও আচ্ছা আচ্ছা, মানে ইন্টেন্স টু ফাস্ট, এটা পৃথিবীতে সর্বোচ্চ। ডায়াবেটিসের রোগীর সর্বোচ্চ খারাপ কন্ট্রোল, মানে 92% আনকন্ট্রোল। পৃথিবীতে এত বেশি সংখ্যক ডায়াবেটিসের রোগী, তাদের আবার রোজা রাখার প্রবণতা এত সর্বোচ্চ মাত্রায়। এই রোগীদেরকেই কিন্তু আমরা দেখি। আমরা এই জন্য প্রস্তুতির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এখন টিভিকে এন্ডোক্রাইন সোসাইটি আয়োজন করেছে যে প্রস্তুতির ব্যাপকতা প্রয়োজন আছে, যেহেতু সমস্যাটি সুগভীর। তাহলে আমরা যখন এই রিস্ক স্ট্র্যাটিফিকেশন করব, তখন কিন্তু পরবর্তীতে হয়তো আলোচনা করব কে কোন মাত্রার মধ্যে পড়লেন, তার জন্য কেমন প্রস্তুতি দরকার আছে, কিন্তু এটি কিন্তু দরকার হবে আমাদের। কিন্তু আমি এই কারণে জানতে চাই, আপনি যে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে সর্বোচ্চ খারাপ মাত্রায় নিয়ন্ত্রণ, কিন্তু সর্বোচ্চ আবেগ রাখার ব্যাপারে, সেটা ধর্মীয় কারণে থাকতেই পারে। কিন্তু আমি অধ্যাপক ফারুক পাঠান, আপনার এই দীর্ঘ জীবনে মানে রোজার সময়ে ডায়াবেটিসের রোগী রোজা রাখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বা কি মাত্রায় আসলে হচ্ছে, মৃত্যুর ঘটনাও ঘটে? আমি আগের প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন করেছিলেন যে অনেকেই জানে না ডায়াবেটিস আছে কি না, হয়তো ডায়াবেটিস আমার রোজার সময় ডায়াবেটিস ধরা পড়লো, কারা ঝুঁকিতে আছে তারা নোন না, ডায়াবেটিস তাদের নাই, কিন্তু নোন না, কিন্তু তাকে ধরতে হবে। কারণ আমরা জানি যে একটা বিরাট একটা অংশ বাংলাদেশের পপুলেশন ডায়াবেটিসে আক্রান্ত, এবং অনেকেই আছে যারা জানান না। কারা রিস্ক আমি জানি যে আমার ডায়াবেটিস হওয়ার রিস্ক আছে, এই রোগীগুলোতে আমি যদি বলতে পারি রোগী মানুষকে যে আপনার ডায়াবেটিস হওয়ার রিস্ক আছে, তা আপনি রোজা রাখার আগের থেকে 3 মাস আগে আপনি চেক করেন আপনার ডায়াবেটিস আছে কি না, যে আপনার বংশে ডায়াবেটিস আছে, আপনার ওজন বেশি আছে, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন না। হ্যাঁ, এই ধরনের রোগী যদি আগের থেকে রিস্ক জানে যে আমার ডায়াবেটিস হওয়ার প্রবণতা আছে, আমি আগে দেখিনি আমার ডায়াবেটিস আছে কি না, প্রস্তুতি নেওয়ার আগেই আমি রোজা, তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যেটা বললাম যে রোজা রাখার রিস্ক, যেটা বললেন রোজা রাখার আমি বলছি দুটা পার্ট একটা ডায়াবেটিস রোগীদের জন্য। একটা হলো সুগার কমে যাওয়া, বিশেষ করে দিনের বেলা মিড ডে থেকে দুপুর থেকে শুরু করে ইফতার করা আগ পর্যন্ত সুগার কমে যাওয়ার একটা প্রবণতা থাকে। আবার যখন খাবার খাই, ইফতার করছি, ভাঙছি রোজা, আমাদের খাবার ইফতার কিন্তু একটু ডিফারেন্ট হয়েই থাকে। সবাই এটা এই মনে মানসিকতা আছে, একটা ভুরি ভোজন ধরতে গেলে পড়ি আমরা হাই ক্যালোরি যুক্ত খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি, চিনি যুক্ত খাবার বেশি খাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে রোগীরা কিন্তু এই খেয়ে অভ্যস্ত আগের থেকে।
ছোটোবেলা থেকে তারা এই ইফতার তারা এইভাবে করে আসছে, ওইটা কিন্তু তারা ছাড়তে পারে না ইভেন ডায়াবেটিস হওয়ার পরেও। দেখা যাচ্ছে আফটার ইফতার সুগার হঠাৎ করে হাই হচ্ছে সময় থাকে বেশি। এই যে লো হওয়া দিনের বেলা, রাত্রেবেলা হাই হওয়া, এই যে ঝুঁকিটা, এটা মারাত্মক ডায়াবেটিস রোগীর ব্যাপারে। আমরা যাদের এপিডাস স্টাডি দেখি, আমাদের ওল্ড স্টাডি অনেকগুলি যেটা আছে, দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগীদের অন্য সময়ে রোজা যখন রাখেন না, সে সময় যেটা হাইপোগ্লাইসিমিয়া যেটা হয়, সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে, রোজার ভিতরে কিন্তু 2 থেকে 3 গুণ 4 গুণ বেশি হয় রোজার ভিতরে। ঠিক তেমনি সুগার হাই হওয়ার প্রবণতা অন্য সময় যা হয়, রোজার ভিতরে দেখা গেছে তার সংখ্যা কিন্তু 3 থেকে 4 গুণ বেশি হয়। তো এই যে ঝুঁকিগুলি সবার ক্ষেত্রে একরকম হবে না। এই ঝুঁকিগুলি যদি আমরা মিনিমাইজ করতে চাই, সুগার ঠিক রাখতে চাই, দিনের বেলাও ঠিক রাখতে চাই, রাত্রেবেলাও ঠিক রাখতে চাই রোজার ভিতরে, তাহলে যদি আমি আগে থেকে প্রস্তুতি না দেই, তাকে ডিরেকশন না দেই, তো সেটা সে রাখতে পারবে না। তা দেখা গেছে সুগার কমে গেল দিনের বেলা কমে গেল, তার রোজা ভাঙতে হলো, এবং হাইপোগ্লাইসিমিয়া হওয়ার কারণে তার শারীরিক যে সমস্যা হলো, 3-4 দিন সে রোজা রাখতেই পারলো না। যদি আগে থেকে সে জানতো যে আমার সুগার কমে যাচ্ছে, আমি সে ভিতরে তাকে প্রশ্ন নিতে হয় যে আমি রোজার ভিতরে আমি দিনের বেলা আমার সুগারটা না ফল করে, তাহলে তার সে হাইপোগ্লাইসিমিয়া হবে না, সে পুরোটা রোজাটা প্রতিদিনটা রোজাটা সে রাখতে পারবে। কিন্তু একবার যদি অ্যাটাক হয়ে যায়, তাহলে সে তো 3-4 দিন আর রোজা রাখতে পারলো না। তাহলে এটা একটা বিরাট বিষয়। তাহলে আমার 30টা রোজা রাখতে হবে। আবার আমি চাই সরকার না কমুক, দিনের বেলা রাত্রেবেলা সুগার হাই না হোক। তাহলে এটা তো আমাকে রোগীকে ভালো করে বুঝাইতে হবে, প্রত্যেকটা স্টেপ তাকে বুঝাইতে হবে। এটাই বুঝাইতে পারলে সে ঠিক রাখতে পারবে। মানে প্রস্তুতির ক্ষেত্রে ডাক্তার শাহজাদা সেলিম, আমি জানতে চাই, আপনি যেমন 3 মাসের কথা বলছিলেন, যে একটা মানুষের ওই রোজা পর্যন্ত আসতে বা রোজা কমপ্লিট করতে, মানে এই প্রস্তুতিটা বা ডায়াবেটিস কন্ট্রোলে আনতে কেমন সময় লাগে? এই সময়টা কি 3 মাস কিনা? 11 মাস পর 12তম, মানে আরবি মাস হলে 13তম মাসে এসে রমজান মাসে, অন্য আমরা ইংরেজি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডারে 12তম মাসে এসে রোজা রাখছি। তো রোজা ঈদের পরে আবার 6 মাস পরেই কি উনি প্রস্তুতি নেবেন, এটা একটু বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু ডায়াবেটিসের একটা স্টেবল কন্ট্রোল বুঝতে HbA1c ধরা হয়। তো HbA1c একবার করলে 2.5-3 মাস পরেই পরেরটা করতে হবে, একটা কথা। দ্বিতীয় হলো, এখন দেখেন একজন মানুষের আজকের সুগার খালি পেটে 12, খাবার পরে 20-22, আমরা কিন্তু ওষুধ দিয়ে 2 দিনের মধ্যে কাছাকাছি নিয়ে আসতে পারবো। কিন্তু স্যার একটি কথা বলেছে, ওটাকে একটু হাইলাইট করার জন্য বলছি, যে ইফতারের আগে অনেক কমে গেল, ইফতারের পরে অনেক বেড়ে গেল। মনে করেন 4 হচ্ছে, ইফতারের পরে গিয়া 25 হচ্ছে। তাহলে এটা তো এই যে বডির যে এই সাডেন চেঞ্জ, এটা কিন্তু দেহ কিন্তু এটা খাপ খাওয়াতে পারবে না। তাহলে যে রুগীটার সুগার বেশি ছিল, আমরা অতি দ্রুত কন্ট্রোল করে ওনাকে এই রোজার জন্য প্রস্তুত হয়েছে বললাম, এটা কিন্তু বডি কিন্তু তাল মেলাতে পারবে না। তাল মেলানো মানে আমাকে এই সামঞ্জস্যপূর্ণভাবে খাপ খেয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়ে আগাতে হবে। এটা কিন্তু গবেষণা ভিত্তিক প্রস্তাবনা, যে 3 মাস সময় পেলে আমরা ধরে নিতে পারি যাদের রিস্ক খুব বেশি ছিল না, তাদের রিস্কটা একদম সর্বনিম্ন এনে রোজা রাখবেন, সেখানে পৌঁছতে পারবো একদিকে। দ্বিতীয় হলো যে রোজার আগে যে ওষুধগুলো আমরা দিয়েছি, সেই ওষুধগুলো খেয়ে ওনার সমস্যা হচ্ছে না, ইনজেকশন নিয়ে সমস্যা হচ্ছে না, এটা বোঝার জন্য মিনিমাম 4 সপ্তাহ সময় লাগবে, প্রায় 1 মাস। আচ্ছা, তাহলে এই যদি সবচেয়ে কম সময়ও আমি প্রস্তুতির মধ্যে নিয়ে আসি, সেটাও 1 মাস। কিন্তু কারণ অধিকাংশ ওষুধ 1 মাসের মধ্যে গিয়ে নতুন করে যোগ করার সুযোগ নাই, বাদ দেওয়া যাবে। তো বাদ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল নাও থাকতে পারে, যোগ করার দরকার হতে পারে। সেটা কিন্তু এই 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে যোগ করে আমার হাইপোগ্লাইসিমিয়া ঠেকানোর জন্য একটা বিপদ ডেকে আনতে পারি। সেজন্য যদি 3 মাস আগে থেকে কেউ প্রস্তুতি নেয়, এটার সবচেয়ে ভালো সময়। কিন্তু 1 মাসের আগে অবশ্যই নিশ্চিত হতে হবে। আরেকটি আগের প্রশ্ন স্যারও বলেছে, আমরা যেহেতু তীব্র ডায়াবেটিস ঝুঁকির মধ্যে বসবাস করছি, সকলে রোজা রাখতে চান, আমরা তো আপনাদের সাপোর্ট করতে চাচ্ছি, কিন্তু যাদের ডায়াবেটিস নেই, দয়া করে এর আগেও একবার টেস্ট করে নিতে পারেন, তাহলে আপনি নিজের জন্য কিন্তু একটা ভালো কাজ করলেন। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। অধ্যাপক ফারুক পাঠান, আপনার কাছে জানবো যে ডায়াবেটিসের সর্বোচ্চ ঝুঁকিতে আসলে কারা থাকেন এবং সেই পার্সেন্টেজটা আসলে কীরকম, সংখ্যায় কত বেশি? আমরা যদি ঝুঁকি নির্ণয় করি, কার ঝুঁকি কতটুকু ডায়াবেটিস ঝুঁকিতে বলে, আমরা কতটা পয়েন্ট টু ভিত্তিতে আমরা এটা নির্ণয় করি। আমরা দেখি সে কোন ধরনের ডায়াবেটিস, সে টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1-এর ঝুঁকি বেশি, টাইপ 2-তে ঝুঁকি কম, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে। সেকেন্ড পয়েন্ট হলো বয়স।
অ্যাডাল্ট বয়সে আছে, না ওল্ডার এজ গ্রুপে আছে, না ইয়াঙ্গার বয়সে একটা আছে। নেক্সট পয়েন্ট হলো, আমি 3 মাস আগে সুগার কমে গেছিলো কিনা, আমাকে হসপিটালে ভর্তি হয়েছে কিনা, অথবা সুগার হাই হয়ে আমার হসপিটালে ভর্তি হতেছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমার ঝুঁকি বেশি আসবে রোজার ভিতরে। কী ওষুধ আমি ব্যবহার করছি, খাবার বড়ি ব্যবহার করছি, নাই ইনজেকশন ব্যবহার করছি, কোন বড়িটা আমার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার প্রবণতা কম, কোন ওষুধটা ইনসুলিন ইনজেকশনটা আমার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার প্রবণতা বেশি, এটা আমার একটা পয়েন্ট আমাকে দেখতে হচ্ছে। সে কী ধরনের কমপ্লিকেশনে ভুগছে, তার হার্টের সমস্যা কোন আছে কি না, কিডনির সমস্যা কেমন আছে, লিভারের সমস্যা কেমন আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সে রোজার আগে তার প্র্যাকটিস আছে কি না সুগার দেখার, মাপার, নির্ণয় করার, মনিটরিং করার, সে করে কিনা, তার অভ্যাস আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি অভ্যাস না থাকে দেখা তার ঝুঁকি বেশি আসবে। অভ্যাস যদি থাকে আগে থেকে সুগার টেস্ট করে রেগুলার করে নিজের ডোজ নিজে অ্যাডজাস্ট করার তার শিক্ষাটা আছে কিনা, তার জন্য ঝুঁকি কম। যদি শিক্ষা না থাকে, সুগার টেস্ট না করে, তার ঝুঁকি বেশি আসবে। প্রেগনেন্সি ছিল আগের সময় সে দুটো রাখছে কিনা, বর্তমান প্রেগনেন্সি আছে কিনা, এটাও একটা ইম্পর্টেন্ট আমার বিষয় আসতেছে। তার মানসিক অবস্থান কেমন, ওল্ডার এজ গ্রুপ, মানসিক অবস্থা তেমন নাই, মেমোরি ঠিকমতো নাই, মেন্টালি সেই ইনক্যাপেবল, তার জন্য আমাকে অ্যাসেস করতে হবে। এই সবগুলি পয়েন্ট 13টা 14টা পয়েন্ট অ্যাসেস করি, অথবা আগে রোজাতে সে কেমন কাটাইছে, এই সবগুলি পয়েন্ট অ্যাসেস করে আমরা বলি যে এই মানুষটা ঝুঁকিতে বেশি, এই মানুষটা ঝুঁকিতে কম। তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশে প্রসপেক্ট দেখি, আমাদের স্টাডি হয়েছে, নিয়ারলি 40% হাই ঝুঁকিতে আছে, যারা অর্থাৎ তাদের যে বর্তমান অবস্থান ডায়াবেটিস এবং তার কমপ্লিকেশন নিয়ে, তাদের দেখা যাচ্ছে 40% থেকে 50% হাই ঝুঁকিতে থাকে, অর্থাৎ তার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার, হাইপারগ্লাইসেমিয়া হওয়ার, ডিহাইড্রেশন হওয়ার প্রবণতা বেশি। আর নিয়ারলি 30% ক্ষেত্রে ঝুঁকি কম, বা 30% ক্ষেত্রে ঝুঁকি টোটালি নাই। তাহলে এই ঝুঁকি নির্ণয় করার পরে তাকে বলি যে আপনার ঝুঁকি কম আছে, তাহলে আপনি রোজা রাখাটা আপনার জন্য অব্লিগেটরি, অবশ্যই রাখবেন। মুসলিম স্কলারের দৃষ্টিতে এবং মুসলিম ডায়াবেটিস পেশেন্ট, মানে মুসলিম ফিজিশিয়ান দৃষ্টিতে এবং ইসলামিক স্কলার দৃষ্টিতে তার জন্য রোজা রাখাটা অব্লিগেটরি। যে মিডিল গ্রুপে আছে, মাঝারি ধরনের ঝুঁকিতে আছে, তার জন্য বলে আপনার রোজা রাখাটা আপনার জন্য ভালো। এবং কিন্তু আপনাকে রোজা রাখার জন্য প্রস্তুতিটা, শিক্ষাটা নিতে হবে, আপনি কীভাবে রোজা রাখবেন প্রত্যেকটা স্টেপ আপনি জানতে হবে। আর যার হাই ঝুঁকিতে আছে তাদের বলে রোজা না খায় কিন্তু আপনার জন্য উত্তম। কিন্তু যদি আপনি রোজা রাখতে চান, আপনাকে ইন্টেন্স মনিটরিং সিস্টেমে যেতে হবে। যখন হাই যারা ঝুঁকিতে আছে তাদেরকে আমি নিশ্চিত করতে পারবো, তাতে মনে একটা ইচ্ছা, আর তা আগামী বছর আমি রোজা নাও পেতে পারি, আমি এই যত ছাড়তে চাচ্ছি না। এজ এ মুসলিম ফিজিশিয়ান হিসাবে এটা আমাকে রেসপেক্ট করতে হবে, তার ডিজায়ার, ইন্টেন্ট ডিজায়ার। ইভেন সে হাই ঝুঁকিতে আছে, তাকে হেল্প করতে হবে। আমি বলে দিব তাকে যে রোজা রাখা না রাখাই ভালো, কিন্তু যে রোজা রাখতে চায় তাকে ডেফিনেটলি আমাকে যে মুসলিম ফিজিশিয়ান হিসাবে তাকে সাহায্য করতে হবে যেন সে রোজা ঠিকমতো রোজা রাখতে পারে, এবং তাকে বলতে হবে আপনি ইন্টেন্স মনিটরিং মাধ্যমে কিন্তু আপনি রোজা রাখতে পারেন। কিন্তু আমি ডাক্তার শাহজাদা সেলিম, মানে একেবারে বেসিক পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি, মানে যেটি দিয়ে আসলে নিশ্চিত হতে পারে যে ঠিক আছে আমি কোন জায়গাতে আছি, বা এটা কত দফা করা যেতে পারে? জি, এটা খুবই দরকার হবে, তারা শুনছেন তারাও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তাহলে প্রথমে হলো, যেহেতু ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ কেমন সেটা HbA1c দিয়ে আমরা দেখতে পারি। HbA1c যদি 6.5 খুব ভালো, 7 পর্যন্ত কিন্তু ভালো ধরে নেওয়া হয়। 7-এর উপরের দিকে যত বেশি উনি তত খারাপ আছেন। তো সেটাও যদি কারো 8-9 থাকে তাও কিন্তু সংশোধনযোগ্য, কিন্তু 11, 12, 13 আছে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তো এটি ডায়াবেটিসের কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা নিয়ে আমরা পড়ি সেটা হলো কিডনির অবস্থার সাথে এই রোজা এবং ডায়াবেটিস নিয়ে সমস্যাটি। সেক্ষেত্রে কিডনির স্টেজ, মানে ক্রনিক কিডনির যে স্টেজ 1-2 খুব বেশি বড় ঝুঁকি নয়, 3A সেটাও বড় ঝুঁকি না, 3B থেকে ঝুঁকি শুরু হয়, 4 এবং 5 হলো মারাত্মক ঝুঁকি। এবং এখানে ঝুঁকি হওয়ার কারণ হলো, যেমন ধরুন এবার যেমন শীতের শেষের দিকে এসে রোজা শুরু হলো, তাহলে দিন একটু ছোট, গরমও কম। গরম কম হওয়ার কারণে সারাদিন কিন্তু শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ার প্রবণতা কম থাকবে, কিন্তু তারপরেও কিন্তু দিন শেষে পানি শূন্যতার ঝুঁকি থাকবে। কিন্তু যখন গরমকাল থাকে, বাইরে বেরোলেই প্রচুর পানি চলে যায় এবং শেষই প্রায়, গরম শুরু হয়ে যাবে, কিন্তু তাহলে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকবে। আর বডির ফ্লুইড ব্যালেন্স পুরোটাই কিন্তু কিডনি করে, এবং কিডনি একদিকে যেমন আমাদের তরল অংশ নিয়ন্ত্রণ করে, আবার তরলে ঘাটতি হলে কিডনি দিয়ে বিকল হয়ে যায়, অ্যাকিউট কিডনি ইনজুরি বলে।
তাহলে এই জন্য কিডনির অবস্থা কেমন সেটি জানাটা সবচেয়ে জরুরি। সেটা আমরা যেমন এখন অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও দেখি, কিন্তু ক্রিয়েটিন বহু বছর থেকে আমরা ব্যবহার করে আসতেছি। ডায়াবেটিসের রোগীর আবার দীর্ঘস্থায়ী জটিলতার মধ্যে কিডনি খারাপ হয়ে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ জটিলতা। তাহলে দুটো মিলে এটা কিন্তু একটা বড় কনসার্ন, এবং রোগীরা কিন্তু জানেনও যে আমার সবচেয়ে বড় সমস্যাটা কিডনি থেকেই হতে পারে। আর কিডনি সমস্যা যারা আছে, যারা আগে থেকে আক্রান্ত, তারাও কিন্তু জানেন। আরেকটি হলো যে হৃদরোগের অবস্থা, কারণ ডায়াবেটিসের রোগীর দীর্ঘদিনে যারা ডায়াবেটিস নিয়ে আছেন, এদের 10 জনের 8 জন মারা যাচ্ছেন হার্ট অ্যাটাক বা স্ট্রোকে। কিন্তু একবার হাইপোগ্লাইসেমিয়া হয়েই কিন্তু একটা হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে, যেটা রোজার সময় সর্বোচ্চ মাত্রায় থাকবে। তাহলে গত 3 মাসের মধ্যে যাদের হার্ট অ্যাটাক হয়েছে, অথবা মাঝে মাঝে হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেয়, স্টেবল অ্যাঞ্জিনা যেটা বলে, এরকম ওনারাও তীব্র ঝুঁকিতে আছেন। অথবা গত 3 মাসের মধ্যে রিং লাগানো হয়েছে, বাইপাস করা হয়েছে, তারাও তীব্র ঝুঁকিতে আছেন। আবার যাদের হার্ট ফেলার আছে, যাদের কিছু পরিশ্রম করলে অস্বস্তি হয়, খারাপ লাগে, কাশি হয় শুতে গেলে, তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। আরেকটি হলো যে আমরা ইলেকট্রোলাইটও দেখতে চাই এই ক্ষেত্রে, যাদের যেমন এই একই সাথে হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস যখন হয় তখন সোডিয়াম বেড়ে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু উল্টাটা হতে পারে। ঘামলে, পাতলা পায়খানা হলে, কিন্তু বমি হলে তো রোজা ভাঙবেন, কিন্তু পাতলা পায়খানা হলে তো রোজা ভাঙছে না, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোলাইটের সমস্যা থাকে। আর একটা রোজা রাখার ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের একটা শুধু বায়োকেমিক্যাল লাভ পাই, সেটা হলো লিপিড প্রোফাইল। কিন্তু লিপিড প্রোফাইল কিন্তু রোজার আগে একবার দেখে নিতে হবে, কারণ বেশিরভাগ ডায়াবেটিসের রোগীর লিপিড প্রোফাইল খারাপ থাকে। এদের আবার অনেকের উচ্চ রক্তচাপ থাকে, তাদের আবার লিপিড প্রোফাইল উচ্চ রক্তচাপ মিলে হার্টের ঝুঁকি বাড়িয়ে দেয়। আর ওভারঅল যদি আমরা বলি যে এই শুধু টেস্টের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা ইসিজি করে একটা স্ক্রিনিং টেস্ট করতে পারি, যাদের আগে থেকে হার্টের স্ট্যাটাস জানা নেই। আর থাইরয়েডের একটা, যদিও ডায়াবেটিসের সরাসরি সম্পর্ক নয়, কিন্তু থাইরয়েডের একটা টেস্ট করাটা অনেক সময় দরকার হয়। কিন্তু হাইপার থাইরয়েড থাকলে রোজা রাখাটা মুশকিল, কিন্তু সেটা কিন্তু খুব পরিষ্কার লক্ষণ দেখা দেয়, সুতরাং খুব বেশি জরুরি নয়। তাহলে এই অল্প কয়েকটা টেস্ট করে আমরা কিন্তু রোগীকে যখন বিবেচনা করি যে ঝুঁকির মাত্রা ওনার কেমন, সেটা আমরা কিন্তু ঠিক করে ফেলতে পারি। কিন্তু অধ্যাপক ফারুক পাঠান, এই যে যতগুলো গ্রুপ আছে, আপনি মানে মাঝামাঝি গ্রুপ, উচ্চ ঝুঁকিপূর্ণ বা সাধারণ গ্রুপ, মানে এই রোজা কি আসলে ডায়াবেটিস রোগীদের কোনো বেনিফিট দেয় কিনা আসলে? থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্ন করার জন্য। ডেফিনেটলি আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা এই নিয়মগুলি করেছেন, নিশ্চয়ই বেনিফিট আছে বলে। মানে সেটা তো সাধারণ মানুষকে দেয়, জানি। কিন্তু ডায়াবেটিস রোগীদের কি দেয়? ডায়াবেটিস সেটা আমি যদি ঠিকমতো রোজার যে নিয়মগুলি মানি, ডেফিনেটলি আমার ডায়াবেটিস কন্ট্রোল থাকার কথা থাকে, তাই যারা নিয়ম মানে চলতে পারে তাতে থাকে। এটা 2 নম্বর, ওয়েটটা আমার কিন্তু ইমপ্রুভ করে। 2 নম্বর হলো আমার কোলেস্টেরল, যেটা ইমপ্রুভ করে মানে রিডিউস হয়। 3 নম্বর হলো আমার রক্তের চর্বিটা কিন্তু আমার কমে। এছাড়া মানসিক একটা প্রশান্তি আসবে। বডির যে মেকানিজমগুলি আছে রোজা রাখার কারণে, যেমন আমরা ইন্টেস্টাইন আমাদের ব্যাকটেরিয়া থাকে অনেক কিছু, এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেক কাজে লাগে, হেল্পফুল হয়। এই ব্যাকটেরিয়া পরিবর্তন হয়, ভালো ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হয় আমাদের শরীরের ভিতরে, যেটা আমার মেটাবলিক ডিজিজকে রক্ষা করতে সাহায্য করে। তো এই যে পরিবর্তনগুলি আসছে, এইগুলি তো বেনিফিট, অবশ্যই বেনিফিট। স্বাস্থ্য খাতে চিন্তা করি, অ্যাজ এ ফিজিশিয়ান চিন্তা করি, একটি বেনিফিট। আর যদি আমি স্পিরিচুয়াল চিন্তা করি, সেটা একটা বেনিফিট। তাছাড়া রোজার ভিতরে আমাদের একজন সাথে আরেকজনের সাক্ষাৎকার, মুসলিম হিসেবে ব্রাদারহুডটা কিন্তু গ্রো করে ওঠে। এবং যখন আমরা তারাবিতে নামাজ পড়তে যাই, এটা বিরাট একটা গ্রো করে, সেটা কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটা আছে। আমি বললাম যে ডায়াবেটিস কিন্তু আমাদের এই কাজগুলি, মানে ডায়াবেটিস রোগীকে কোনো স্পেশাল বেনিফিট দেয় কিনা? হ্যাঁ, এই তো বললাম, সুগার নিয়ন্ত্রণ রাখা সাহায্য করতে পারে, তোমার ওজন কমানো সাহায্য করতে পারে, কোলেস্ট্রল কমানো সাহায্য করতে পারে। এগুলো তোমার ফিজিক্যাল বেনিফিটগুলি আমরা পাই। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার শাহজাদ সেলিম, আপনার কাছে জানবো যে ওষুধের সমন্বয়ের ব্যাপারটা আসলে কেমন চেঞ্জ হয়, বা ওষুধ কমে না বাড়ে, আসলে কি হয় রমজানে আসে? জি, এটি কিন্তু রোগীদের মাথায় ঘুরপাক খায় আসলে। এখানে আমি একটা যেটা খারাপ উদাহরণ দিই, যেগুলো নিয়ে আমরা খুব বিপদে থাকি, সেটা হলো রোজার সময়, যেমন এবারে কথা বলছি 13-14 ঘন্টার সময় ওনাকে না খেয়ে থাকতে হবে। তাহলে এখন আমরা অনেক ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো হাইপোগ্লাইসেমিয়া খুব একটা করে না, কিন্তু তাই বলে কি 14 ঘন্টার সময় না খেয়ে তাহলে করবে না? ওষুধ না খেলেও তো হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ওষুধগুলোকে বিবেচনা করা হয়। স্যার একটু আগে বলেছেন যে ইনসুলিন পাচ্ছে, কত বেশি পাচ্ছে তত ঝুঁকি,
ট্যাবলেট পাচ্ছে, ট্যাবলেট কি হাইপোগ্লাইসেমিয়া করার মতো ট্যাবলেট, যত বেশি খাবে ওইটা তত ঝুঁকি। তাহলে এখন ওষুধগুলোকে কিন্তু ওগুলো বিবেচনা করা হয় প্রথমে। কিন্তু রোজার সময় যে পলিসিটা আমরা রুগীকে অনেক সময় বলি, অনেক সময় বলি না, সেটা হলো যে আমার মূল কাজ হলো হাইপোগ্লাইসেমিয়া হবে না এটা নিশ্চিত করা, রক্ত গ্লুকোজ বেশি থাকবে এটা মেনে নিতে হবে, কিন্তু বেশি থেকে জটিলতা তৈরি হবে ওই পর্যায়ে যেন না যায়। কারণ আমি যদি শুরুতেই সকালে থেকেই রক্ত গ্লুকোজ 7-8 রাখতে চেষ্টা করি, দুপুর পার হওয়ার আগে হাইপোগ্লাইসেমিয়া হবেই। তাহলে শুরুতে আমাকে হয়তো 9:30-10 মেনে নিতে হবে, তাহলে দিন শেষে গিয়ে হয়তো 4:30-5 গিয়ে উনি ইফতার পর্যন্ত পৌঁছতে পারবেন। তাহলে ওষুধগুলো কিন্তু এভাবেই সমন্বয় করা হয়। তাহলে যে ওষুধগুলো আগে থেকে পাচ্ছিলেন, যেগুলো হাইপোগ্লাইসেমিয়া খুব বেশি করে না, তো সেগুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা কম। কিন্তু একটা জিনিস দেখেন যে দিনটা এমনভাবে চলছে যে উনি সকালে উঠে নাস্তা করলেন, ওষুধ খেলেন, কাজকর্ম করছেন, দুপুরে খাবার খাবেন, মাঝখানে একটা হালকা খাবার ছিল, বিকালে একটি হালকা খাবার ছিল, আবার ডিনার করলেন, যদি রুগী সব নিয়মকানুন মেনে চলেন, যদি বেড টাইম বা শোবার আগেও একটু কিছু খেলেন। কিন্তু এই রোজার সময় এসে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। কীরকম? কাজ কিন্তু দিনেই করবেন, কিন্তু খাবেন শুধু রাতে। তাহলে আমাকে ওষুধটা ওই সকালের ওষুধগুলোকে এই জন্য ইফতারের সময় পাঠিয়ে দিতে হচ্ছে, তাতে ওর পরে যে সুগার কন্ট্রোলটা ছিল সেটা কিন্তু ওই ডিনার বা সেহরি পর্যন্ত চলে যাবে। এখানে একটা মুশকিল হয়ে যায়, রুগীদের বুঝতে মুশকিল হয়ে যায়। রুগীকে বলা হচ্ছে যে আপনি আগে যে সারাদিনে যতটুকু ক্যালোরি গ্রহণ করতেন এখনও ততটুকুই করবেন, আবার আপনি যে পরিশ্রম করতেন ওটা কমিয়ে ফেলতে হবে। যদি একান্তই শারীরিক পরিশ্রমের দরকার হয় সকালবেলাতেই করবেন, বিকালবেলা যতটা কম পরিশ্রমে থাকা যায়, একান্ত যদি না করে সারা দিন পার করা যায় সেটা চেষ্টা করবেন। তাহলে উনি যদি আগের সমান ক্যালোরি গ্রহণ করেন আর পরিশ্রম কমিয়ে দেন, সুগার তো বাড়বেই। আবার আমি ওষুধ কমাতে বাধ্য হচ্ছি হাইপোগ্লাইসেমিয়া ঠেকাতে, তাহলে এটা কিন্তু আবারও একটা ব্যালেন্সিংয়ের দরকার, মানে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় পৌঁছে যেতে হয়। সেজন্য যদি ইনসুলিনের কথা বলি, যেটা অতি গুরুত্বপূর্ণ এবং হাইপোগ্লাইসেমিয়া করার জন্য সবচেয়ে বেশি সুপরিচিত, তাহলে যে ইনসুলিনটা দিনে একবার নিচ্ছিলেন ওটা কিন্তু একবারই নিতে পারবেন, এবং বেশিরভাগ রোগী ওই পরিমাণ বা একটু কমিয়ে দিলেও চলবে। যেমন ধরেন উনি 20 পাচ্ছিলেন, আমরা যদি সুগার একটু বেশি থাকে 20 দিতে পারি, খুব ভালো কন্ট্রোল থাকলে হয়তো 16 দিলাম। কিন্তু যে ইনসুলিনটা উনি 3 বার নিচ্ছিলেন, সকালে, দুপুরের আগে, রাতে খাবার আগে, তাহলে ওই আগের মতোই নাস্তাটা চলে যাবে ইফতারের সময়, দুপুরেরটা ডিনারের সময়, আর রাতেরটা সেহরিতে। এখন যেটা হবে, রাতেরটা যদি উনি 12 নিতেন, সেহরিতে 6 নিতে হবে। এখন আরেকটা প্রবলেম এখানে দেখা দেয়। তা আমরা রোগীকে বলছি যে আপনি ডিনারে সকাল আগে দুপুরের খাবারটাকে রাতের খাবারের সময় নিয়ে আসবেন। রোগী বলছে যে আমি শুধু ইফতার আর সেহরি খাই। এরকম মানুষ বহু আছে, এটা কিন্তু মোটেও ঠিক হবে না। আবার অনেকে সেহরি খায় না, আর খায় না, খুব মোটেও ঠিক হবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, উনি কিন্তু ডিনার করবেন, কিন্তু ইফতারে এত বেশি খেয়ে ফেলেছেন যে আর ডিনারে খেতে পারছেন না। এটাই কিন্তু ঘটনাটা ঘটে। এবং একটা স্টাডিতে দেখা গেছে বাংলাদেশে যে উনি রোজার সময় সারাদিনে যতটা ক্যালোরি কনজিউম করে খেয়েছেন, সর্বোচ্চ 85% শুধু ইফতারে খেয়েছেন। তাহলে ইফতারের আগে যেটা বললাম যে 4 ছিল, ইফতারে শেষে গিয়ে ব্লাড সুগার 25, 26, 28 হয়ে যাচ্ছে। ওই সময় ইফতারে একটু কম খেলেই কিন্তু উনি ডিনারটা করতে পারবেন, কারণ ডিনারে ওর সাথে মিল করে ওষুধ দেওয়া আছে। এখন যদি ট্যাবলেটগুলোর কথা বলি, আবার ইনসুলিন, আরেকটা ইনসুলিন আছে যেটা বাংলাদেশে অনেক রোগী নেন, সেটা হলো যে 2 বার নিচ্ছেন, নাস্তার আগে আর রাতের খাবার আগে। তো নাস্তার আগেরটা আবার যথারীতি ইফতারের আগে চলে যাবে, আর রাতেরটা অর্ধেকের কাছাকাছি হয়ে সেই রীতি চলে আসবে। ট্যাবলেটগুলো অনেক ট্যাবলেট আছে, মানে যদি ব্যবহারকারীর সংখ্যা বলি, সেটা হলো সালপোনাইল ইউরিয়া গ্রুপের, এগুলো কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে। ইনসুলিনের পরেই সবচেয়ে বেশি হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তাহলে এই ট্যাবলেটগুলো অনেকেই শুধু সকালে খান, তাহলে সেটা কিন্তু সহজ হয়ে গেল। ইফতারে খাবেন, ইফতারের আগে যে পানি খেয়ে ভাঙছেন ওই সময়টাতে খাবেন, আর দুইটা খেয়ে থাকেন, তাহলে রাতেরটা অর্ধেক হয়ে আবার চলে যাবে সেহরিতে, আর দুপুরেরটা ওই একইভাবে চলে যাবে রাতের খাবারের সময়। আরও কিছু ওষুধ আছে যেগুলো আমরা অনেক ব্যবহার করি, যেমন SGLT2, এম্পাকিপ্রোটিন, এগুলা। তারপরে এখন ওজন কমাবার ডায়াবেটিসের ওষুধ, ওজন কমা ইনজেকশন আছে, এগুলো কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে না। সুতরাং এগুলা কিন্তু ওই যে আগের যে প্রশ্নটা করেছিলেন যে 3 মাস আগেই প্রস্তুতি নিতে হবে, এই ওষুধগুলো আমরা শুরু করলে কিন্তু 1 মাসের আগেই শুরু করতে বাধ্য। তাহলে শুরু করে দরকার হলে বন্ধ করতে পারবো, কিন্তু রোজার সময় এসে নতুন করে শুরু করতে পারবো না। তাহলে এই যে ওষুধ সমন্বয়ের কাজটা কিন্তু আমরা এর আগে রোগী যখন পাবো আমরা তখন থেকে কাজটা শুরু করতে থাকি। আর খাদ্যের সমন্বয়টা ছাড়বো। খাদ্যের বিষয়ে বলি যে আসলে ডায়াবেটিস রোগীরা রমজানের সময়টাতেই আসলে মানে ঘরের তৈরি খাবার খাবে না, কোনটা খাবে বা কোনটা খাবে না, মানে এই একটা মানসিক প্রস্তুতি তো আসলে দরকার হয়। না, ধন্যবাদ আপনাকে।
আমি বলছি যে রমজান রোজা রাখার আগে থেকে পেশেন্ট প্রস্তুতি নেবে, এডুকেশনটা নেবে। এডুকেশন প্রথম পার্ট হলো আমার রিস্ক অ্যাসেসমেন্ট, যেটা করলাম ঝুঁকিতে কী আছে। সেকেন্ড পয়েন্ট হলো আমার খাদ্যাভ্যাস কী হবে। ডায়াবেটিস রোগীদের কিন্তু খাদ্যাভ্যাস বলতে বোঝে ব্যালেন্স ডায়েট, হেলদি ব্যালেন্স ডায়েট। এটা সবার জন্য প্রযোজ্য, ডায়াবেটিস রোগীর জন্য প্রযোজ্য, খালি সুগার বাদ দিয়ে। এই যে খাবারটাকে ব্যালেন্স ডায়েট দিচ্ছে ডায়াবেটিস রোগীদের, অন্য সময়ে 6 বেলা পর খাবারটাকে ভাগ করছে 6 বেলা, 3টা মেইন খাবার, মাঝখানে 3টা হালকা খাবার। এই পুরো খাবারটাকে আমরা একই ক্যালোরি ভ্যালুতে, একই হেলদি ডায়েটটাকে আমরা কনভার্ট করছি 3 বেলা, সেরি, ইফতার এবং মাঝখানে ডিনার। এই পুরো খাবারটা কিন্তু আমার বিন্যাস করতে হচ্ছে। এই বিন্যাসটা রোগী জানতে হবে যে আমার 6 বেলা খাবার, একই পরিমাণ খাবারটাকে আমি 3 বেলা কীভাবে বিন্যাস করব। আমরা যে আমাদের অভ্যাস যেটা আছে, যেটা হলো হাই কার্বোহাইড্রেট খাবার, মিষ্টি জাতীয় খাবার বেশি খাবার, এটা আমি অ্যাভয়েড করতে হবে ডায়াবেটিস রোগীদের জন্য। খেজুর ফল হিসাবে খেতে পারি, আপেল 2 টুকরা 3 টুকরা খেতে পারি, টক ফল বেশি করে খেতে পারি। আর জিলাপি একটা কালচার হয়ে বসছে বর্তমানে, জিলাপি এই জন্য খাবার খাওয়া যাবে না। ভাজি ভুনা বেশি খাবার, তৈলাক্ত খাবার আমার অ্যাভয়েড করতে হবে, যাতে আমার খেয়ে পেটে গন্ডগোলটা যাতে না হয়। খেজুর আমি 2টা খেজুর খেতে পারি, 2টা খেজুর আমার অ্যালাউড ডায়াবেটিস। বড় হলে 2টা আর ছোটো 3টা। এই আমার ইফতারের সময় কী খাচ্ছি আগের থেকে অভ্যাস কী আছে সেটাকে জানিয়ে নিতে হবে আমাকে, যে আপনি ইফতার কী আপনার হ্যাবিট, সেই হ্যাবিটকে চিন্তা করে আমি তাকে খাবারটাকে মডিফাই করে দিব, যে আমার ব্যালেন্স ডায়েটের ভিতরে চলে আসে। ডিনার যেটা ডক্টর সেলিম বললে, ডিনার অবশ্যই খেতে হবে, অফ করা যাবে না। সেরি অবশ্যই খেতে হবে, অফ করা যাবে না। যেটা হবে কার্বোহাইড্রেট খাইতে হবে, একটু মাঝে ধরনের কার্বোহাইড্রেট, যেটা খেয়ে চটকা সুগার ঠিক থাকে, যেন আমার ইফতার খাওয়ার সুগার কমে যায়। এটাকে এক ব্যালেন্স দেওয়ার জন্য একটু ওই জন্য সহজ পাইপ কার্বোহাইড্রেট খাইতে হবে। আবার যে আমি সেরি খাবো, ওরকম কার্বোহাইড্রেট খেতে হবে যেটা আমার আস্তে আস্তে ভাঙবে, সারাদিন সুগারটা ঠিক থাকবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেরি সময় খাওয়া, পুরো খাবারকে ঠিক করলাম। এবং রোগীকে বললাম আপনি বেশি করে পানি খাবেন, লবণ পানি খাবেন, ডাবের পানি বেশি করে খেতে পারেন, যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা না হয়, ডিহাইড্রেশন না হয়। সারা রাতে আপনি পানি বেশি করে খান, যেটা আপনি কভার দিবে, দিনের বেলা কভার দেবে। এই খাদ্য, এটা চিন্তা করলাম। সেকেন্ড যেটা পয়েন্ট হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা বলি রোগীদেরকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট আপনি রেগুলারলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, সেম টাইমে করার চেষ্টা করবেন, সেম ডিউরেশন রাখার চেষ্টা করবেন রোজার আগে। আমরা যেহেতু আমরা রোজা রাখতেছি, দিনের বেলা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে না, বিশেষ করে মিড ডের পরের থেকে ইফতার খাওয়া পর্যন্ত আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আনডিউ অ্যাক্টিভিটি করতে পারেন। ফলে আপনি যদি সুগার হাই থাকে এবং আপনার ওয়েট বেশি থাকে, তাহলে আপনি তারাবির আগে বা তারাবির পরে আপনি রাখতে পারেন। আর তারাবিকে আপনি আধা ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ধরে নিতে পারেন। যদি আমি জামাতেন তারাবি পড়ি, এই আধা ঘন্টা 30 রাকাত নামাজ কিন্তু আমার আধা ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মতো হয়। আপনি আগে যখন 1 ঘন্টা করতেন, ঠিক আছে, বাকি আধা ঘন্টা হয় তারাবি পড়ার আগে অথবা তারিখ পড়ার পরে আপনি আশেপাশে আপনি করে নিলেন, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে। কিন্তু দিনের বেলা কখনোই না, বিশেষ করে মিড ডে থেকে ইফতার খাওয়া করতে যাবেন না। এই যে অভ্যাসগুলো আমাকে পেশেন্টকে আগে স্টেপগুলি প্রত্যেক বলে দিই। সুগার টেস্ট কেমনে করবেন? অন্য সময় আপনি 5 বার টেস্ট করতেন সুগার দিনের বেলা, এখন আমাদের করতে হবে। সুগার টেস্ট করে কিন্তু মানা নাই, মকরু হবে না আমাদের ইসলামিক দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমার সুগার টেস্ট করে কোনো মকরু হবে না। অবশ্যই বিফোর ইফতার খাওয়ার পরে, ডিনার খাওয়ার পরে, সেরি খাওয়ার আগে, সকালবেলা ঘুমিতে উঠতে এবং মিড ডে আপনি অবশ্যই সুগার মাপবেন। প্রথম 2-3 দিন ঘন ঘন মাপবেন। ওষুধের যে বিন্যাসটা আগে আমরা করে দিলাম রোজার সময়, এটাকে আবার রিবিন্যাস করতে হবে আপনাকে। সেই রিবিন্যাস কেমনে করবেন, ব্লাড সুগার রিপোর্ট দেখে সেটা কিন্তু আপনি জানতে হবে। কোন ক্ষেত্রে যদি ভাঙবেন এটা জানতে হবে। সুগার কত কম করে আপনি ভাঙবেন, কোন সময় কমে গেলে কী করবেন, হাই হলে আপনি কী করবেন, একুট ইমার্জেন্সি হয়েছে, ডায়রিয়া হয়েছে, বমি হয়েছে, ওটা ভাঙতে হবে, সিক হয়ে গেলে ওটা ভাঙতে হবে। এই জিনিসগুলিকে আপনাকে ভালো করে বুঝাই দিতে হবে আপনাকে। মানে অন্তত একবার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এসে জেনে নেওয়া উচিত আর কি। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার শাহজাদা সেলিম, আপনার কাছে জানবো যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি যেহেতু এটি নিয়েই সব থেকে বেশি সোচ্চার, আপনারা এটি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে মানে এই রোগীদের প্রস্তুতির পাশাপাশি চিকিৎসকদের প্রস্তুতি কি? মানে আপনারা কি বার্তা দিবেন, নিজেদের মধ্যে কি আলোচনা হয়, নতুন কোনো তথ্য আসলে এই বছরের জন্য আসলো কিনা, বা অন্যান্য যারা চিকিৎসক আছেন যাদের কাছে রোগীরা যাচ্ছে তাদেরকে কোনো ওরিয়েন্টেশন দিন কিনা আপনারা? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে এটা কিন্তু বাংলাদেশের একটু আগে আমরা বহুভাবে বোঝাবার চেষ্টা করছি, একটা বড় ধরনের কর্মকাণ্ড হওয়া দরকার।
এখন রাষ্ট্র কি করবে সেটা তো আমরা ঠিক করতে পারবো না, কিন্তু আমরা অনুরোধ করছি, বোঝাবার চেষ্টা করছি। আমরা কি করব সেটা আমরা ঠিক করতে পারি, কিন্তু সামর্থ্যের মধ্যেই। আমরা যে কাজটি করেছি, যেটি হলো বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে ডায়াবেটিস ম্যানেজমেন্ট ডিউরিং রামাদান একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন কিন্তু আমরা পাবলিশ করেছি, এবং এতে অসংখ্য কপি করে যে ডাক্তারগুলো ডায়াবেটিসের রুগী দেখেন, এরা যে কোনো বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ নন, তাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু সিরিজ অফ সেমিনার করতে শুধু ডাক্তারদেরকে নিয়েই। আজকের অনুষ্ঠান কিন্তু সকলের জন্য, কিন্তু শুধু ডাক্তারদের জন্য, তাদের কিন্তু এই তথ্যগুলোই ডাক্তার হিসেবে আমাদের কি করণীয় যারা রোজা রাখবে তাদের জন্য, সেটা কিন্তু আমরা বোঝাবার চেষ্টা করছি। আমাদের এই রোজার আগে আরও কয়েকটা অনুষ্ঠান হচ্ছে এই একই রকমের প্রতিষ্ঠান ভিত্তিক, যে প্রতিষ্ঠানগুলোতে আমাদের বিভাগ আছে সেখানে আমাদের ডাক্তাররা এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে ওই সকল ডিসিপ্লিনের ডাক্তার, যেমন আমাদের ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজে, মিডফোর্ডে, সব জায়গাতেই কিন্তু আমরা করছি। শুধু ডাক্তারদেরকে যে রোজার সময় আমাদের ডাক্তারদের রোগীদের জন্য প্রস্তুতি কীরকম, এবং আমাদের যে গাইডলাইনটা করেছি ওই গাইডলাইনটা আমরা আপডেট করার সময় হয়ে গেছে। কারণ আমাদের তো আমরা সবাই জানি যে বড় ধরনের গবেষণা ভিত্তিক কিছু করা মুশকিল, কারণ সরকার বা অন্য জায়গা থেকে টাকার নাই বললেই বরং ভালো হয়, মানে পুরোপুরি বোঝায়। বাংলাদেশে যারা রোজা রাখবেন ডায়াবেটিস নিয়ে, তাদের জন্য আমাদের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো সেবাটা প্রদান করার সুযোগ তৈরি হয়, সেটি কিন্তু করে যাচ্ছে। এবং আপনাকে এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই মেসেজটাও দেওয়া দরকার যে রোগীদের জন্য যে তথ্য আছে, ডাক্তারদের জন্য কিছু তথ্য আছে, সেটা আমরা দিতে চেষ্টা করছি। যদি কেউ পেয়ে না থাকেন, আমাদের ওয়েবসাইটেও আমরা পেয়ে যাবেন সেটা। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে অধ্যাপক ফারুক পাঠান আপনার কাছে জানবো যে মানে রোজার শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যতভাবেই মানুষকে বলেন, মানুষ তো আসলে ওই মাত্রায় আসলে ফলো করে না। এরপরে কি একটা ইভ্যালুয়েশন আপনারা করেন কিনা যে আসলে রোজার পরে ঘটনা আসলে কি ঘটলো, মানে সেইটা নিয়ে আপনারা পরবর্তীতে এই তথ্য উপাত্ত নিয়ে কি করেন? ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমরা যখন রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে বলি রোগীদেরকে, তখন তার সেই তথ্যটা দিয়ে দিই। আপনি ঈদের সময় আপনি কিভাবে ওষুধপত্র বিন্যাস করবেন, আবার রোজার পরে আপনি অবশ্যই আমাকে ফলো আপ দিবেন। উদ্দেশ্য দুটা, একটা হচ্ছে রোজার ভিতরে যে আপনি অ্যাডভাইস দিলাম আগে দিয়ে, সেই অ্যাডভাইসটা আপনি কেমন ফলো করলেন, আপনি কোনো এক্সপিরিয়েন্সটা আপনি কী হলো, সুগার কমে যাওয়ার প্রবণতা হয়েছে কিনা, সুগার হাই হওয়ার প্রবণতা হয়েছে কিনা আপনি জানতেন কিনা, সুগার কীভাবে উঠতেছে নামতেছে সেটা আপনি কীভাবে মূল্যায়ন করলেন, এবং মূল্যায়ন করার পরে আপনি কী করলেন, নিজে কী ব্যবস্থা নিলেন, সুগার কমে গেছে আপনি কী ব্যবস্থা নিলেন। এই যে এক্সপিরিয়েন্সটা সব কিছু মিলাইয়া টপ টু বটম, এই এক্সপিরিয়েন্স যদি আপনি আমাকে বলবেন, বলার পরে আমি আপনাকে আবার পরবর্তী রমজানে এই এক্সপিরিয়েন্সে কাজে লাগাইয়া আপনাকে নতুন করে আবার অ্যাডভাইস করব। এবং আপনি রমজানের পরে আবার আসছেন এই কারণে যে রমজানের ভিতরে আপনার ইভলিউশনটা হওয়া দরকার, সুগার কি কতটুকু কন্ট্রোল ছিল, আপনার ওয়েট ঠিকমতো ছিল কি না, কোলেস্ট্রল ঠিকমতো হয়েছে কি না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিছু হচ্ছে, এমনি আবার সব টেস্ট আবার করতে হবে আমাকে, যে রমজানের ইফেক্ট আপনার কী আমরা পেলাম রোজার ভিতরে, আপনার গ্লাইসেমিক কন্ট্রোল ব্যাপারটা ডায়াবেটিস নিয়ে, যে এইটা ফলো আপটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এবং পরবর্তী টাইমে আপনি ওষুধপত্র আবার কীভাবে রিবিন্যাস করলেন, সঠিক হয়েছে কি না, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা রমজান ফলো আপটা ইম্পর্টেন্ট ওই কারণে আপনার আগের এক্সপিরিয়েন্সটা গেইন যে করেছেন সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাইয়ে পরবর্তী রোজাতে আপনি কিভাবে এটাকে আবার বিন্যাস করে তাকে আবার ঠিকমতো রোজা রাখতে পারবেন কিনা সেটাকে আবার নির্দেশনা দেওয়া। এটা কিন্তু আপনার ওই এক্সপিরিয়েন্স না পেলে পরবর্তীটা আমি আগাইতে পারছেন না। এটার জন্য খুব ইম্পর্টেন্ট হলো পোস্ট রমজান ফলো আপটা। আমি শেষ প্রশ্ন করব ডাক্তার শাহজাদ সেলিম, যে এই যে বিজ্ঞানসম্মত চিকিৎসার বাইরেও তো অনেক মানুষ যেখানে সেখানে যাচ্ছেন, চটকদার বিজ্ঞাপন নিয়ে যাচ্ছেন, মানে তারাও তো রমজানের কোনো না কোনো কিছু তাদেরকে একটা প্রেসক্রাইব করছে, মানে এইটা আসলে কতটা বিড়ম্বনা বা কতটা ঝুঁকির কারণ হচ্ছে? এটা আমাদের 12 মাসই খুব বিড়ম্বনার মধ্যে ফেলে, রোজার সময় আরও বেশি, কারণ রোজা ডায়াবেটিসের রোগীর জন্য খুব একটা মানে নতুন করে ভাবনার পরিকল্পনার সময় আছে। এটা গত কয়েক বছর যাবত আরও বেড়ে গেছে, কারণ কিছু অবৈজ্ঞানিক অথবা বিজ্ঞানকে বাজেভাবে ব্যবহার করে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেগুলো রোগীকে উৎসাহিত করেছে যে ইনসুলিন লাগবে না, বন্ধ করে দেন, ওষুধ খেতে হবে না, বন্ধ করে দেন। এবং এরা কিন্তু রোজা না আসলেও হয়তো ঝুঁকিতে পড়তেন, কিন্তু ওদের মধ্যে কিন্তু না খায় থাকার প্রবণতাটা ওই চিকিৎসার একটা অংশ। তাহলে এটা মেসেজটা যারা শুনছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে এটা চিকিৎসা একটা বিজ্ঞান, এবং অন্য বিজ্ঞানের চেয়ে কিন্তু চিকিৎসা বিজ্ঞান আলাদা রকম, কারণ এটি মানুষকে বেঁচে থাকার একটা বড় ধরনের ক্ষেত্র তৈরি করছে। মানে ইমোশনালি অ্যাটাচ করারও কিছু না, নাই, এখানে অপবিজ্ঞান বা বিজ্ঞানের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। বরং কোনো ওষুধ যখন বাজারে আসে, এটা কিন্তু বছরের পর বছর যাবৎ
কোনো ক্ষতি করবে না, এটা প্রমাণ করতে সময় লেগে যায় বছরের পর বছর। তো হঠাৎ একটা গাছ শিকড় বাকড় বা যে পদ্ধতি কেউ বলছে, আমি অনেক সুন্দর করে কথা বলছে বলে যেটা তার কাছে চলে গেলাম। বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয়, সেটা কিন্তু করাটা যাওয়া যাবে না। খুব খারাপ হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময় আছে রমজান আসবার, সে কারণে যারা কোনোদিন ডায়াবেটিস আক্রান্ত হননি তারাও একবার জেনে নিতে পারেন, এবং যারা ডায়াবেটিসের মধ্যে আছেন কিন্তু এখনও প্রস্তুতি নিতে পারেননি, যদিও বলা হচ্ছে যে 3 মাস বা অন্তত 1 মাস, এই এক সপ্তাহের মধ্যে অন্তত আপনার ঝুঁকিটি নিরূপণ করুন এবং আপনি ঝুঁকিপূর্ণ থাকলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে রোজা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।